দর্শক আওয়ামী লীগ সরকার অত্যাচার করে জুলুম করে সে আমরা অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত দেখি বেগম জিয়াকে জেলে ভরা, সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুলকে জেলে ভরা, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা দেওয়া, মিথ্যা মামলা, গায়েবী মামলা, ভুয়া মামলা, জেলে দিয়ে ওবায়দুল কাদের আজ সকালে দাঁত কেলিয়ে হাসে বলে কোথায় বিএনপি লোকেরা, কোথায় মির্জা ফখরুল তো জেলে আর বাকিরা পালিয়েছে। মামলা তো শুরু হয়েছে, আমরা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে আমরা সেইগুলির নামে মামলা দিই। প্রধান বিচারপতির বাড়ি অ্যাটাক করেছেন, বাড়িতে ঢুকে গিয়েছেন, এই মামলা তো হবেই। বিএনপি এখন আর রাজনৈতিক দলে নাই। বিএনপি এখন সন্ত্রাসী দলে, সন্ত্রাসী সংগঠনে এবং সন্ত্রাসী সংগঠনের চূড়ান্ত রূপ ধারণ করেছে বিএনপি। বিএনপির কি কর্মীর অভাব হয়ে গেছে? বিএনপিতে কি কোনো নেতা নাই? তাহলে এই যে লোকজন দুই চারজন যারা আসে তারা কি ভাড়া করা লোক? এই ধরনের ঘটনা ওনাকে কেন ঘটাইতে হয়েছে? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো মির্জা ফখরুল আলমগীরের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে একই তথ্য দিলেন হেমউদ্দিন মিশন ভাই, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন বিএনপি আর রাজনৈতিক দলে নেই। তো আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো প্রমোশন করে দেখাবো। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যখন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দর্শক আওয়ামী লীগ সরকার অত্যাচার করে জুলুম করে সে আমরা অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত দেখি বেগম জিয়াকে জেলে ভরা, সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুলকে জেলে ভরা, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা দেওয়া, মিথ্যা মামলা, গায়েবী মামলা, ভুয়া মামলা, জেলে দিয়ে ওবায়দুল কাদের আজ সকালে দাঁত কেলিয়ে হাসে বলে কোথায় বিএনপি লোকেরা, কোথায় মির্জা ফখরুল তো জেলে আর বাকিরা পালিয়েছে। এখন সমাবেশ করবে কি? এদের অবরোধ পালন করবে কি? মানে এদের নীতি, এদের নৈতিকতা, এদের বিবেক কিচ্ছু অবশিষ্ট নাই, কিচ্ছু অবশিষ্ট নাই। আমি মনে করি কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে গণ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। এই গণ আন্দোলন যদি আমরা করতে পারি পারবো, না পারলে নাই। কিন্তু এই এদের অধীনে কোন নির্বাচনে গিয়ে এদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না। এই বিএনপি জনগণকে সম্পৃক্ত করে ফেলেছে। জনগণ অনেকেই বন্দুকের ভয় নামতেছে না, বা সিনিয়র নেতাদের মুখের দিকে চেয়ে আছে, এজন্য সিনিয়র নেতাদের কাছ থেকে কোনো নির্দেশ আসতেছে না। এই কারণে জনগণ চুপ করে আছে। বাট জনগণ গণ আন্দোলনের জন্য মুখিয়ে আছে এবং এই হাসিনার বিরুদ্ধে বাম ডান সব এক হয়ে বিএনপি নেতৃত্বে মাঠে নেমেছে। ভবিষ্যতে ওই আন্দোলনের ধারা অব্যাহত থাকবে। তবে আমরা মনে করি যে হাসিনা এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার আগে, এই দেশটাতে একটা গৃহযুদ্ধ বাঁধার আগে হাসিনা সরবে না। এটা আমি অন্তত মনে করি। হয়তো আরো কয়েক মাস লাগতে পারে। এতে এখানে এই প্রথম আলো একটা খবর প্রকাশ করেছে যে বিএনপি কে উঠে দাঁড়ানোর সুযোগ দেবে না আওয়ামী লীগ। মানে কোনো নীতি নাই, কোনো নৈতিকতা নাই। পশ্চিমারা বলে যে লেভেল প্লেইং ফিল্ড, তারপরে গণতন্ত্র, মানবাধিকার, তারপরে সুষ্ঠু নির্বাচন, এগুলোর কোনো দরকার নাই। হাসিনার কথা হচ্ছে যে তার সেই আগের নীতি, 14 সালের নির্বাচনে যেভাবে গুম খুন চালিয়েছিল, 18 সালের নির্বাচনের সময় যেভাবে গুম খুন চালিয়েছিল, এখন হয়তো গুম খুন গুলো হচ্ছে না, কিন্তু এখন সেই 14-18-তে যে কি মামলা হয়েছে তার চেয়ে এখন 5-6 গুণ বেশি পর্যন্ত মামলা দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন যে মামলা দেখলেন কি, মামলা তো আরো হবে। এখানে বলতেছে যে প্রথম আলো ভোটের আগে বিএনপি কে আর উঠে দাঁড়ানোর সুযোগ দেবে না আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগকে যে টেনশন রাখছিল ইদানিং, এই লাস্ট 8-10 দিন আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে গিয়েছিল। সবার চিন্তা বিএনপি কি করে। এবার আপনারা দেখবেন যে বিএনপিতে যে পরিমাণ লোক হয়েছে, আওয়ামী লীগের শান্তি সমাবেশে বলেছে যে 1-1.5 লাখ লোক হবে। আওয়ামী লীগ যখন পুলিশের অনুমতি নিতে গিয়েছিল তখন বলেছিল যে 1.25 লাখ বা 2 লাখ লোক হবে। সেখানে 8 থেকে 10 হাজারের বেশি লোক হয়নি। এবং ওই জাহাঙ্গীর গাজীপুরের প্রতিবারই বলে যে আমি 30টা গাড়ি বলে লোক আনবো, 50টা গাড়ি বলে লোক আনবো, আনতে পারে না, সঙ্গে লোক নাই। তো আওয়ামী লীগের সঙ্গে আছে এখন শুধু একদল লুটেরা, যারা আওয়ামী লীগের কাছ থেকে বেনিফিশিয়ারি। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, এছাড়া কেউ আওয়ামী লীগ করে না। তো আওয়ামী লীগ মনে করেন যে 28 অক্টোবর সংঘাতের পর বিএনপি আবার ঘুরে দাঁড়ালে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে করা যাবে না, মানে একতরফা করা যাবে না। ফলে আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয়ভাবে ছাত্রলীগ, যুবলীগ দুই দিক থেকে বিএনপির উপর কঠিনভাবে চাপ প্রয়োগ করা হবে। এবং আওয়ামী লীগ বলেছে যে বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে গ্রেপ্তার যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখবে। এই কারণেই দেখেন না তফসিল ঘোষণা করে না।
তফসিল ঘোষণা করবে মাত্র কয়েকদিন আগে, তার আগে একদম গ্রেপ্তার করতেই থাকবে। গ্রেপ্তার করে 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 আপনার প্রায় 1-1.5 লক্ষ লোককে জেলে ভরবে, এবং এই জেল আছে কিনা আমি তাও জানি না, এই কোথায় রাখবে তা নিয়ে একটা প্রশ্ন। অন্যদিকে বিএনপির 3 দিনের অবরোধের কর্মসূচি দিয়েছে। এর পাল্টা হিসেবে আওয়ামী লীগ সারা দেশে শান্তি মিছিল করবে এবং কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত সতর্কভাবে পাহারা দিবে। আর শেখ হাসিনা সুযোগ মতো ঢাকা এবং ঢাকার বাইরে কিছু বড় বড় সমাবেশ করবেন। এবং 28 অক্টোবরের মহাসমাবেশে সংঘাত এবং পুলিশের মৃত্যুর ঘটনায় বিএনপির বড় বড় নেতাদেরকে গ্রেপ্তার করা শুরু হয়, এবং এজন্য গত রোববার দিনভর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরকে খুব ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে যে হ্যাঁ মেরে দিয়েছি, পিটিয়ে সব সরিয়ে দিয়েছি। কিন্তু এটা বোঝে না যে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের কত বড় ক্ষতি করলো, বাংলাদেশের কত বড় ক্ষতি করলো, বাংলাদেশের মানুষের কত বড় ক্ষতি করলো। এই সাময়িক তৃপ্তি একটা দলকে অন্যায়ভাবে পিটিয়ে গ্রেপ্তার করে 2 জন যুবদল তাকে মেরে সহিংসতা করে ভায়োলেন্স ঘটিয়ে এখন ফুরফুরে মেজাজ, এই হচ্ছে আওয়ামী লীগ। দর্শক, মামলা তো শুরু হয়েছে, আমরা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে আমরা সেইগুলির নামে মামলা দিই। প্রধান বিচারপতির বাড়ি অ্যাটাক করেছেন, বাড়িতে ঢুকে গিয়েছেন, এই মামলা তো হবেই। আমরা শনাক্ত করছি যারা যারা এখানে ঢুকেছিলেন, যারা যারা এই কাণ্ড ঘটেছেন, তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। আমাদের ওই অগ্নিসংযোগ যারা করলেন, ওই যে ওটাকে বলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের, এইখানে যারা গাড়ি পুড়িয়েছেন তাদের নামে মামলা হবে, সেখানে মামলা হবে। যতগুলি গাড়ি পুড়িয়েছেন, এস আলমের একটা গাড়ি পুড়িয়েছেন, তার মামলা হবে। হাসপাতালে, পুলিশ হাসপাতালে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদের নামে মামলা হবে। সবগুলো পুলিশকে যে পিটিয়ে হত্যা করেছেন, আজকে একটি পুলিশের কথা আমি বললাম, আরেকজন পুলিশ আশঙ্কা অবস্থা আছে, সেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এবং 2 জন আনসার সদস্য তারাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা আল্লাহর কাছে চাই, রহমত চাই, তারা যেন বেঁচে যান। কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে, আমার জানা মতে প্রায় 7খানিক পুলিশ বিভিন্নভাবে আহত হয়েছে, যারা চিকিৎসা সেবা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। আমাদের আনসার বাহিনী হাসপাতালে রয়েছে। এইগুলি সেবার জন্য আওয়ামী লীগের মহিলা নেত্রী, মহিলা কর্মীদের যথার্থভাবে তারা পিটিয়েছেন এবং তাদেরকেও গায়ে হাত তুলেছেন, সেইগুলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা মিটিংয়ে যখন বসেছিলেন তখনই ঘটনাগুলি ঘটছে। তাহলে এর দায় কি তারা এড়াতে পারেন? আপনার কাছে আমার প্রশ্ন, এই দায় কি তারা যেখানে বসে আছেন, মিটিং করছেন, আমরা তাদের বারবার, আমাদের পুলিশ কমিশনার সাহেব বলছেন যে আপনাদের সীমাটা কোন জায়গা পর্যন্ত হবে, তারা বলে দিলেন নাইটাঙ্গেলের মোড় পর্যন্ত, তারা বলে দিলেন ফকিরাপুল মোড় পর্যন্ত, তার বাইরে এসে প্রধান বিচারপতির বাড়ি অ্যাটাক করবেন, এই দায় কি কেউ এড়াতে পারবেন? তাদের নেতারা। তাই এই যে পুলিশ হত হইল, এই দায় কি এড়াতে পারবেন? আমাদের 3টি আর্মস পুলিশের থেকে নিয়ে গিয়েছে জোর করে, এই দায় কি এড়াতে পারবেন? আমার জিজ্ঞাসাও সেইটাই। যারা মিটিং করেছেন, যারা উস্কানি দিয়েছেন, যারা বলছেন কালকে থেকে লাগাতার এই অমুক তমুক, এই সমস্ত করেই যাদেরকে, এই সমস্ত জনতাকে উত্তেজিত করেছেন, এই দায় কি তারা এড়াতে পারবেন? আপনাদের গোয়েন্দা রিপোর্টে কি এই ধরনের কোনো আভাস আগে ছিল না? গোয়েন্দা রিপোর্ট আমাদের যেটা থাকার সেটা ছিল। তারা একটা নাশকতা করবে, এটা আমাদের এই গাড়ি পুড়াবে, মানুষ মারবে, এই ধরনের রিপোর্ট তো আমরা বিশ্বাস করতে পারি না। আমরা কি বিশ্বাস করতে পারি একটা সভ্য মানুষ একটা পুলিশকে হত্যা করবে? আমরা এই প্রশ্নটা আমাদের কাছে লাগে। আমরা শুনলেও বিশ্বাস হয়নি, আমাদের করে আমাদের বিশ্বাস ঘটিয়ে দিল যে তারা কতখানি নৃশংস, তারা কতখানি বর্বর। নিবন্ধন না থাকা সত্ত্বেও জামাত কিভাবে সমাবেশ করল? প্রথম কথা হলো, দেখেন, এটা গণতান্ত্রিক দেশ। আমাদের যে কেউ, আপনার দেখেন মিডিয়ার মাধ্যমে অনেকেই অনেক কিছু বলে থাকেন। নিবন্ধিত দল ছাড়া অনেকেই কিন্তু, শুধু জামাত নয়, অনেকেই কিন্তু তারা সমাবেশ করছেন, সমাবেশ না, নানান ধরনের কথা বলছেন। জামাতকে পারমিশন দেওয়া হয়নি। বিএনপি এখন আর রাজনৈতিক দলে নাই। বিএনপি এখন সন্ত্রাসী দলে, সন্ত্রাসী সংগঠনে, এবং সন্ত্রাসী সংগঠনের চূড়ান্ত রূপ ধারণ করেছে বিএনপি।
যারা রাষ্ট্রের বেদিমূলে আঘাত হানে, প্রধান বিচারপতির দরজায়, প্রধান বিচারপতির বাড়িতে যারা হামলা চালায়, অর্থাৎ বিচার ব্যবস্থার উপর হামলা চালায়, যারা হাসপাতালে হামলা চালিয়ে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, ভাঙচুর করে, যারা পুলিশ হত্যা করে, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। বিএনপি এখন কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠনে চূড়ান্ত রূপ ধারণ করেছে। তাদের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। বিএনপির কি কর্মীর অভাব হয়ে গেছে? বিএনপিতে কি কোনো নেতা নাই? তাহলে এই যে লোকজন 2-4 জন যারা আসে, তারা কি ভাড়া করা লোক? এই ধরনের ঘটনা ওনাকে কেন ঘটাইতে হয়েছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি নিজেও পোস্ট করছেন। ওনার কি অধিকার আছে আমাকে নিয়ে পোস্ট করার? উনি কেন আমাকে নিয়ে পোস্ট করবে? আমি কি ওনার কর্মী? আমি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের হয়ে রাজনীতি করে আসতেছি। উনি না চিনে ওনার কর্মীদের জিজ্ঞেস করতো যে আমি কে? সিসিসি মির্জা ফখরুল, সিসিসি বিএনপি সংগঠন। আপনারা হয়তো জানেন না টোটাল বিষয়টা কি। বিষয়টা হচ্ছে, আমি আমাদের পল্টন থানা আওয়ামী লীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের উন্নয়ন এবং শান্তি সমাবেশে আমরা পল্টন থানার আওয়ামী লীগের সবাই যাই, একত্রে মিছিলে যাব। মিছিলে যাওয়ার জন্য বের হই। যখন আমাদের মিছিল শুরু হয়ে যায়, তখন এই বিএনপির সন্ত্রাসীরা, জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসীরা আমাদের উপর ঝাঁপায় পড়ে। ঝাঁপায় পড়ার কারণে আমাদের মিছিলটা, নেতাকর্মীরা সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। যে যার মতো যেদিক পারে সেদিক চলে যায়। অনেকে আহত হয়েছে, অনেকে হসপিটাল আছে। শান্তিনগর টুইন টাওয়ারের সামনে থেকে যখন আমরা মিছিল শুরু করি, মিছিল শুরু করার পরে এই গন্ডগোল হওয়ার পরে আমরা যে যার মতো যাই কাকরাইল থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছি। কাকরাইল এখান থেকে সোজা রাস্তা। আমি ভাবছি যে এখান থেকে যাব। এখানে যাওয়ার পরে দেখি যে এই বিএনপি সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালাচ্ছে। আরে কি অবস্থা! পুলিশের উপর এমন হামলা চালায়, আমি ভিডিও করছি, আমার ফোনে ভিডিও আছে, আমি আপনাকে দেব। যে রাস্তায় ইটা মনে হয় এমন ভাবে ইটা ভেঙে রাখছে যে এগুলো মনে হয় ইটের খোয়া বিক্রি করবে, এরকম পুলিশের উপর অত্যাচার। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।